বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব ভোলা জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেই সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। ভোলা জেলার যে সংসদীয় আসনগুলো আছে 1, 2, 3, 4 সেসব সংসদীয় আসনের 1991, 96, 2000 এবং 2008-এর নির্বাচনী পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসবো। নির্বাচনী বছর 1991 ভোলা 1 আসন থেকে তোফায়েল আহমেদ আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 36,465 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নাজিউর রহমান, তিনি 31,644 ভোট পান। প্রায় 4,000 ভোটের একটা ব্যবধান আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং 1996 সালে তোফায়েল আহমেদ আবারও সেখান থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে 50,099 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোশাররফ হোসেন শাহজাহান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 47,759 ভোট তিনি সেখান থেকে পান। 2001 সালে তিনি ভোলা 1 আসন থেকে মোশাররফ হোসেন শাহজাহান এবার বিএনপির ধানের শীষ প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন 95,904 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগত 2 বছরের সংসদ সদস্য, দ্বিতীয় 2 মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য তোফায়েল আহমেদ আওয়ামী লীগের নৌকা প্রতীকে 58,010 ভোট তিনি পান। এবার যদি আমরা 2008 সালের নির্বাচনী বছরের দিকে তাকায়, ভোলা 1 আসনে আপনারা দেখতে পাচ্ছেন আন্দালিব রহমান, তিনি বিজেপি থেকে 95,158 ভোট পান, সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইউসুফ হোসেন হুমায়ুন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 78,489 ভোট পান। এই গেল ভোলা 1 আসনের পরিসংখ্যান। ভোলা 2 আসন 1991 সালে তোফায়েল আহমেদ সেখান থেকে তিনি আবারও নৌকা প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 38,626 ভোট তিনি সেখান থেকে পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল জাহিউর রহমান, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 23,445 ভোট পান। আমরা 1996 সালের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, ভোলা 2 আসনে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে আবারও তোফায়েল আহমেদ সেখান থেকে 48,924 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থাৎ তিনি ভোলা 1 এবং 2 টানা 2 বার করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল হাফিজ ইব্রাহিম, বিএনপির ধানের শীষ প্রতীকে 40,643 ভোট পান তিনি সেখান থেকে। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, এবার বিএনপির ধানের শীষ প্রতীকে 82,927 ভোট পেয়ে হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নৌকা প্রতীকে তোফায়েল আহমেদ, 54,437 ভোট। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 সাল ভোলা 2 আসনের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, তোফায়েল আহমেদ এবার 1,03,282 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আশিকুর রহমান, বিজেপি থেকে, তিনি 78,134 ভোট পান। ভোলা 1 এবং 2 আসনের পরিসংখ্যান দেখালাম। এবার ভোলা 3 আসন 1991 সালে আপনারা যদি তাকান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন স্বতন্ত্র থেকে তিনি সেবার নির্বাচন করেছিলেন এবং নির্বাচিতও হয়েছিলেন, পেয়েছিলেন 36,925 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিল এম এ কাশেম আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 11,243 ভোট পেয়েছেন। এবার 1996 সাল ভোলা 3 আসনের পরিসংখ্যান আপনারা যদি দেখেন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উনিও আবারও বিএনপির ধানের শীষ প্রতীকে 70,843 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল অধ্যক্ষ AK-M নজরুল ইসলাম, তিনি 44,007 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা যদি 2001 সালের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, ভোলা 3 আসনে আবারও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, তিনি 98,659 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে এবং তোফায়েল আহমেদ তার প্রতিদ্বন্দ্বী ছিল 50,588 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2008 ভোলা 3 আসন মোহাম্মদ জসিমউদ্দিন আওয়ামী লীগ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, পেয়েছিলেন 96,484 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিল মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, যিনি গেল 2 বারের টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট 83,127, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এই গেল ভোলা 3 আসন। এবং আমরা সর্বশেষ ভোলা 4 আসন 1991 সালের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, অধ্যক্ষ MS নজরুল ইসলাম, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 32,719 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল নাজিউর রহমান, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 21,638 ভোট পান সেখানে। আমরা 1996 সালের পরিসংখ্যান যদি আপনাদেরকে দেখায়, ভোলা 4 আসন থেকে নাজিম উদ্দিন আলম, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 64,328 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে জাফরুল্লাহ চৌধুরী, তিনি পেয়েছিলেন 43,213 ভোট। আমরা 2001 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, ভোলা 4 আসনে আমরা দেখতে পাই নাজিম উদ্দিন আলম সেখান থেকে
54,226 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি থেকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 51,937 ভোট পান। আমরা সর্বশেষ 2008 সালের নির্বাচনী পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো। দেখেন সেখানে এবার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,34,831 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নাজিমুদ্দিন আলম, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 95,732 ভোট পান। দর্শক, আমরা এতক্ষণ পরিসংখ্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। এ পর্যায়ে আমরা দেখে নেব ভোলা 1 এবং 2, 3, 4 আসনে যারা রাজনৈতিক দলগুলো মনোনীত প্রার্থী আছে তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির কথাগুলো আমরা শুনে আসবো। আগামীতে আমরা যদি সরকার গঠন করি, আমাদের প্রথমেই হবে ভোলা বরিশালের এই ব্রিজটি করে দেওয়া, এবং শুধু তাই নয়, আমরা এখানে এই মেডিকেল কলেজ দরকার, যেটা চিকিৎসা বলেছি, মেডিকেল কলেজ আমরা আগামী নির্বাচনের আমরা যদি সরকারে যাই, বিএনপি সরকার অবশ্যই দেশের মানুষের জন্য একটি মেডিকেল কলেজ এখানে করে দেবে। এখানে গ্যাসের দ্বারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে হতে পারে। বিএনপি এই উন্নয়নটুকু ভোলার জন্য করবেন ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হই তাহলে ভোলার যে মৌলিক সমস্যাগুলো আছে ভোলাবাসীর, সেই মৌলিক সমস্যাগুলো আমি সমাধান করব। এর ভিতরে ভোলার মানুষের যে সমস্যা, যে স্বাস্থ্য পরিচর্যাগত একটা সমস্যা ভোলা মানুষের, যে ভোলাতে একটা মানসম্মত হাসপাতাল নেই, যে ভোলার নিয়ে আমার স্বপ্ন হলো ভোলাতে বিশ্বমানের একটি হাসপাতাল করব, সাথে একটা মানসম্মত মেডিকেল কলেজ থাকবে এখানে। নির্বাচিত হলে যে জিনিসটা করবো, ভোলার বেকারত্ব সমস্যা, যুবকদের, যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থানের যে একটা ব্যাপক ঘাটতি রয়েছে, সেটা আমরা সমাধান করতে পারবো। আমরা এই দ্বীপ জেলা ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আমরা এই সাগর এবং নদী বেষ্টিত আমাদের যে চরকুকুরি মুকুরি রয়েছে, আরও যে চরগুলো রয়েছে, এটাকে আমরা পর্যটনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে ভোলা হবে বাংলাদেশের মধ্যে কক্সবাজারের পরে অন্যতম একটি পর্যটন স্পট এলাকা। আমি আল্লাহ চায় তো নির্বাচিত হলে আমার প্রথম কাজ থাকবে যে এলাকার বেকার সমস্যা সমাধানের জন্য বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর এলাকাতে আইন শৃঙ্খলার উন্নতি করা, যুব সমাজের যে মাদকে আসক্ত হয়ে গেছে সেখান থেকে যুব সমাজকে ফিরে আনার জন্য কাজ করতে হবে ব্যাপক ভিত্তিক। আমাদের যে কমিটমেন্ট সেটা হলো এই দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়া। তো অতীত দলগুলোর মধ্যে এবং নেতৃবৃন্দের মধ্যে দুর্নীতি ছড়াছড়ি ছিল, জামাত ইসলামের মধ্যে এই ধরনের কোনো দুর্নীতি পরিলক্ষিত হয়নি। বিধায় আমার এই আসনের জনগণ আগামীতে দুর্নীতিমুক্ত একটি সমাজ, এটা দৌলত খান এবং বোরহানউদ্দিন করার লক্ষ্যেই আমাকে ভোট দেবে। আমরা আল্লাহ তাআলার দয়া যদি ক্ষমতায় নির্বাচনে যেতে পারি, তাহলে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের জন্য চেষ্টা করব। ভোলা বরিশাল যে সেতু, স্বপ্নের সেতু বাস্তবায়ন করব। ভোলা শাহবাজপুর যে গ্যাস ফিল্ড রয়েছে, এই গ্যাসকে আমরা কাজে লাগিয়ে এখানে 24 ঘন্টা বিদ্যুতায়ন এবং সকল জনপদের কাছে আমাদের বায়োগ্যাস, যেটা রান্নার জন্য ব্যবহার করা হয়, এই গ্যাস পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে এখানে যদি স্থায়ী কারখানা নির্মাণ করা হয়, যেমন পাশেই রয়েছে বজ্র ফেলার জন্য সাগর নদী, তাহলে এখানে অসংখ্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং একটি মেডিকেল কলেজ শিল্প কারখানার সাথে প্রায়োরিটি দিয়ে আমরা করার চেষ্টা করব। আগামী দিনেও আমি যদি নির্বাচিত হই, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরেকটি জিনিসের আমার পরিকল্পনা রয়েছে, আমি শিক্ষার ক্ষেত্রে আরও ব্যাপক উন্নয়ন করতে চাই। আমার দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর এ সমস্ত মামলাবাজির অবসান দেখতে চাই। আমাদের পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে কখনো অন্য দলকে হয়রানি করা হবে না, এই ধরনের উদ্যোগ আমি গ্রহণ করব। এবং লালমনিরহাটের মানুষ আমাকে খুব ভালোভাবে চেনে এবং দীর্ঘদিন প্রায় 40 বছর তাদের সাথে রাজনীতি করে এসেছি। আগামী দিনগুলো তো সম্প্রীতির মাধ্যমে একটি সমৃদ্ধ ভোলা লালমনিরহাট আমি গড়ে তুলতে চাই। এবং জাতীয়ভাবেও আমার দল থেকেও যে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। চরফেশন এবং মনপুরা সকল প্রকার মাদক মুক্ত করে, সন্ত্রাস মুক্ত করে, চাঁদাবাজ মুক্ত করে আমরা এই অঞ্চলের যুব সমাজকে আমাদের প্ল্যান অনুযায়ী
তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে সকলকে কর্মজীবী করে এই এলাকাকে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করি। এই ভোলার অঞ্চলের নেতৃবৃন্দকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভোলা বরিশাল ব্রিজ বাস্তবায়ন করব। এই এলাকার শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ করব, ইতিপূর্বে আমি বলেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ নতুনত্ব চায়, নতুন নেতৃত্ব চায়, তরুণরা এখন নতুনের পক্ষে। ছিলাম ভোলার সংসদীয় আসনগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, প্রার্থী যারা আছে, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভাবনা। এ পর্যায়ে মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে যুক্ত আছেন ভোলা জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে 12 তারিখে নির্বাচন, আপনার ইতিমধ্যে নির্বাচনী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, প্রচারণায় সরগরম করে তুলেছেন নির্বাচনী মাঠ। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ, কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে আপনাদের নির্বাচনী মাঠ? ধন্যবাদ ডিবিসি রোড পার্লামেন্টকে। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার 3টি আসনে প্রার্থী দিয়েছেন, ভোলা 1, ভোলা 2 এবং ভোলা 3 আসনে। ভোলা 4 আসনে, ভোলা 3 আসন বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী ফুলকপি মার্কার প্রার্থী জনাব নিজামুল হক নাইমকে সমর্থন করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভোলা 1, 2 এবং 4 আসনে আমাদের নির্বাচনী কার্যক্রম আরো 1 বছর আগ থেকেই শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গিয়েছি সেখানেই আমরা জনগণের সাড়া পেয়েছি এবং জনগণ উৎসুক হয়ে আমাদের প্রার্থীদের কথাবার্তা শুনছেন এবং আমরা আগামী দিনে কি করব সে বিষয়ে জনগণ জানতে চেয়েছে। ইতিমধ্যে আমরা জনগণকে আমাদের সম্মানিত প্রার্থীগণ ভোলা 1 আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা 2 আসনে জনাব মুফতি মাওলানা ফজলুল করিম, ভোলা 4 আসনে জনাব অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল, তারা যে সমস্ত অঙ্গীকার করেছেন তার মধ্যে ভোলা বরিশাল ব্রিজ, ভোলা একটি মেডিকেল কলেজ, ভোলা একটি বিশ্ববিদ্যালয়, গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা, ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা, চরাঞ্চলে যে জলদস্যুরা থেকে মানুষকে বন্দী করে রেখে তাদের জীবনযাপন করা কষ্টকর, তাদেরকে জলদস্যুদের হাত থেকে বাঁচানো, এবং চরাঞ্চলে যারা ধান রোপণ করে তারা তাদের ধান না পেয়ে চাঁদাবাজ দখলবাজরা এগুলি নিয়ে যায় ধান যখন পাকে। এই সমস্ত চরাঞ্চলের ভাষীকে সাথে সাথে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব যে কথা বলেছেন যে মহিলাদের চাকরির ক্ষেত্রে কর্ম সময় 5 বছরে নিয়ে আসা হবে, সেটা আলহামদুলিল্লাহ 5 ঘন্টায় নিয়ে আসা হবে। সেখানে ইনশাআল্লাহ আমরা 5 ঘন্টায় আনবো, সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে আমরা ভোলাবাসীকে জানিয়েছি। সাথে সাথে তিনি বলেছেন যে এক হাতে যুবকদের চাকরি সার্টিফিকেট, আরেক হাতে যুবকদের চাকরি। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠেছে জনাব হারুনুর রশিদ, যে বিষয়টি এই যে নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, কিন্তু এই যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কমানোর কথা বলেছে, তো এই 5 ঘন্টায় তো ওদেরকে ফুল স্যালারিটাই দেওয়া হবে, এটা কি বৈষম্য তৈরি করবে না মাঠে? এই ধরনের একটা কথাটা উঠে আসছে, সেটা আমরা আপনাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? জি ধন্যবাদ। এটা আসলে বৈষম্য হবে না, কারণ আমাদের মায়েরা সম্মানের জাতি, তারা কিন্তু বাড়িতে ফ্যামিলি যেভাবে দেখে পুরুষরা সেভাবে দেখে না। এরপরেও তারা বাচ্চা লালন পালন সহ একটা বিরাট সময় তারা সংসারে দিতে হয়। অতএব তারা যেই কাজটা করে এটা কিন্তু আমরা পুরুষরা করি না। অতএব এটা তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, আমাদের পরিবারকে একটি আদর্শ পরিবার তৈরি করার জন্য, ছেলে সন্তানদেরকে মানুষ করার জন্য, পরিবারের উন্নয়নের জন্য। সে কারণে এটাকে আমরা আমাদের দেশের জন্য কোনোভাবেই ক্ষতিকারক বা কোনোভাবেই এখানে আংশিক কিছু হবে এটা আমরা মনে করি না। আপনাদের এই প্রস্তাবনাটা নারীরা কিভাবে নিচ্ছেন? আপনারা তো প্রচারণায় যাচ্ছেন, এই প্রস্তাবনা নারীরা সেটা কিভাবে গ্রহণ করছেন? জি, নারীরা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। তারা বলছে যে আমাদের যদি সময়টুকু কমিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই সময়টা আমাদের ছেলে সন্তানদেরকে মানুষ করা এবং ফ্যামিলিতে দিতে পারবো। আমরা 8 ঘন্টা সময় দিয়ে আমাদের ফ্যামিলির খোঁজ খবর আমরা যেভাবে রাখা দরকার রাখতে পারি না, ছেলে সন্তানদেরকেও মানুষ করতে পারি না। এজন্য
জামাত ইসলামীর আমিরের যে ঘোষণা, এটাকে আমরা সাধুবাদ জানাই। নিশ্চয়ই নির্বাচনী মাঠে নানা রকম প্রতিশ্রুতি থাকবে, নানা রকম ঘোষণা থাকবে। এত সত্ত্বেও আরেকটি বিষয় আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে দীর্ঘ সময়ের জোটসঙ্গী আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে। একসময় এখানে আওয়ামী লীগের মাঠে ছিল, এখন নেই। জাতীয় পার্টির একটি অংশ কিন্তু এখনো দ্বিধান্বিত। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে নির্বাচনী মাঠে আপনারা কতটা সেখান থেকে উঠে আসতে পারবেন? আলহামদুলিল্লাহ, বিএনপি আমাদের বড় জোট সঙ্গী ছিল। আমরা তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সহ অবস্থানের মাধ্যমে ভোলা সহ সারা দেশে নির্বাচনী কার্যক্রম চলবে, এটা আমরা আশা করি। গণতান্ত্রিক সৌন্দর্যই এটা, যে তারা তাদের কাজ করবে, ভোটারদের কাছে যাবে, আমরা আমাদের কাজ করব, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাব। এর মাধ্যমে আমরা জনগণের মন জয় করে আমরা আগামী 2026 সালের 22শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সরকার গঠনের প্রত্যয় আমরা কাজ করছি, এবং জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে সেভাবে সাথ। আরেকজন অতিথি যুক্ত হয়েছেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। আসিফ আলতাফ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মোহাম্মদ হারুন রশিদের কথা শুনছিলাম, তারা যথেষ্ট আশাবাদী ভোলার মাঠগুলো নিয়ে। তারা বেশ তাদের মতো করে পরিকল্পনা সাজিয়েছেন, করছেন, মানুষের কাছে যাচ্ছেন, বেশ সাড়া পাচ্ছেন বলছে। আপনাদের কি অবস্থা? বিএনপি কি মনে হচ্ছে ভোলাতে আসনগুলোতে তাদের প্রচারণা, তাদের চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতা সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনার? আসলে খুব ভালো লাগছে যে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং সবাই এদিকে উৎসুক হয়ে আসছেন। আর আমরা শুরু থেকেই এই নির্বাচন তো অনেক পরের ব্যাপার, আমরা শুরু থেকেই গত 16 বছর আমরা যেভাবে স্ট্রাগল করে আসছি, যেভাবে আন্দোলনের মধ্যে ছিলাম, এবং সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দুই এই আমাদের এই ভোলা জেলা বিএনপি অফিসটি। তো এইখান থেকে আমরা সবাইকে একত্রিত করেই আমরা আন্দোলনটা শুরু করেছিলাম। এবং আমাদের যিনি ক্যান্ডিডেট জনাব গোলাম নবী আলমগীর, তিনি বেসিক্যালি একজন অভিভাবকের ভূমিকা পালন করে থাকেন ভোলায়। তার অবস্থান কি, ফিল্ডে অবস্থান কি, বা রাষ্ট্রে অবস্থান কি, বা দলের মধ্যে অবস্থান কি, মানুষের মধ্যে অবস্থান কি, সেটি আমার মনে হয় এখন আর কারো অজানা নয়। এটা তারা সবাই তার প্রতি আমি মনে করি যে একটা ভ্রাতৃত্বপূর্ণ আচরণে তারা বিশ্বাসী, এবং আমার ক্যান্ডিডেট অবশ্যই বিপুল ভোটে জয়ী হবেন, এটাই আমাদের কামনা, আমাদের বিশ্বাস। আমরা দেখে আসছি এমনটাই আর কি। নিশ্চয়ই আমরা যার কাছে যে তারা বলে যে আপনাদের কাছে প্রশ্ন করলে বলেন আপনার বিশ্বাস, জামায়াত থাকলে বলে জামায়াত আত্মবিশ্বাস। ঠিক আছে, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ভোটের মাঠে আমরা সবসময় দেখি একটা মানে এ ধরনের নানা প্রতিশ্রুতি পরামর্শ নিয়ে আপনারা তখন যাদের কাছে যান, ভোটারদের মাঝে বেশ কিছু নিয়ে ধোঁয়াশা হয়। মানে ভোটের আগে অনেক কথা বলা হয়, কিন্তু কাজের সময় সেই কাজটার প্রতিফলিত হয় না। এই জায়গায় আসলে আপনাদের মানে প্রত্যাশা কতটুকু, মানে আদৌ আপনাদের কথাগুলো বাস্তবায়ন হবে কিনা? প্রতিফলিত করবার প্রথম কথা হচ্ছে আমরা সুযোগ পাইনি। গত 17 বছর তো ইলেকশনই হয়নি। যাই হয়েছে সেটুকু আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। জনগণের প্রত্যাশা বলেন, আন্দোলনের মুখপাত্র বলেন, প্রথম শহীদ আলম রহিম এই বিএনপিরই দুজন আমাদের শহীদ হয়েছিলেন বিএনপি চত্বর থেকে। সেইটা কথা না। এখন আমাদের যেই সব এজেন্ডা, আমরা এখনো যদি ভোলা বরিশাল ব্রিজের কথাই বলি, সেটাও শুরু করেছে আমাদের এই গোলাম নবী আলমগীর। প্রথম থেকেই আন্দোলনের মুখপাত্র তিনি একাই। তার এখান থেকে এই আন্দোলনের শুরু যে আমাদের একটা ব্রিজ চাই। আমরা সমস্ত দলকে চাই একত্রিতভাবে সুন্দর আবহাওয়ায়, একটা গণতান্ত্রিক আবহাওয়ার সুবাতাস, একটা অসাম্প্রদায়িক আবহাওয়ার সুবাতাস এই ভোলা জেলায় বয়ে যাক। এটা আমাদের অনেক দিনের কামনা। আমরা চাই না যে এটা একটা কুক্ষিগত হোক, কোনো সাম্প্রদায়িকতা দ্বারা, কোনো চরমপন্থী দ্বারা বলেন, যাই বলেন, আমরা চাচ্ছি না। আমরা চাই সমস্ত ধর্ম, বর্ণ, মানুষ, পেশাজীবী সবাই একত্রিত হয়ে এই ইলেকশনে অংশগ্রহণ করুক, এবং সেই ক্ষেত্রে যাদের ইচ্ছা তারা তাদেরকে জয়ী বানাক। সেইখানে তো আমরা কোনো আশা করতেই পারি যে আমরাও জয়ী হব। তো এটা হচ্ছে সাধারণ আমাদের চাওয়া আর কি। আমি আপনার কথার সূত্র ধরে বলতে চাই, সমস্ত আন্দোলনের শুরুটাই ছিল এই 17 বছর বিএনপি। তো তারা মানুষের আশা পূরণ করতে পারবে না পারবে, সেটা তাদের এই 17 বছরের সদিচ্ছা দেখলেই মানুষ কিছুটা ধারণা করতে পারবে যে তাদের ইচ্ছেটা কি। অর্থাৎ 17 বছর ধরে আপনারা অপেক্ষা ছিলেন, এখন সুযোগ পেলে হয়তো সেই সুযোগের ব্যবহারটা আপনারা করতে পারবেন, জনগণের প্রত্যাশা হয়তো সেখানে পূরণ হবে। কিন্তু আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা যে ঘোষিত 31 দফা, সেই 31 দফা নিয়ে আপনারা জনগণের কাছে কিভাবে পৌঁছাচ্ছেন, মানুষ এই 31 দফাকে কিভাবে গ্রহণ করছে? 31 দফার মধ্যে একটি দফাও নেই যেটা গণবিরোধী, এবং 31 দফার মধ্যে এমন কিছু আছে
যেটা কিনা কোনো দফার মধ্যে বিগত বাংলাদেশ তৈরি হবার পরে বিগত কোনোদিন ছিল না, আমরা দেখিনি। এবং সেগুলো তো এক্সপ্লেন করার সময় এখন নেই। সেইখানে আর্ট অ্যান্ড কালচার থেকে শুরু করে, সেইখানে পেশাজীবী মানুষের পেশা থেকে শুরু করে, মানুষের স্বাধীনতা, নারী স্বাধীনতার থেকে শুরু করে কোনো পয়েন্ট এই 31 দফার মধ্যে বাদ যায়নি। আমাদের বিশ্বাস এই 31 দফা যদি এক্সপ্লেইন ঠিক মতো করা যায় জনগণের মাধ্যমে, তাহলে তারা এটাকে মন থেকে গ্রহণ করবেন। আমাদের কাছে অবশ্যই বড় চ্যালেঞ্জ যে আমরা এটার প্রতিফলন ঘটাতে পারবো কিনা, সেটার জন্য আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ। নিশ্চয়ই বিশাল একটা অংশ তরুণ ভোটার রয়েছে কিন্তু মাঠে, আপনাদের মতো তরুণ নেতৃত্ব আছেন, নিশ্চয়ই আপনারা তরুণদের মাধ্যমে আপনার প্রত্যাশাগুলো পূরণে এগিয়ে যাবেন। এই যে আমরা জানি যে আগামীকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন, তার প্রত্যাবর্তন হচ্ছে দীর্ঘ 17 বছর পর। তার প্রত্যাবর্তন পরবর্তী সময়ে আপনাদের রাজনীতিতে কি গুণগত পরিবর্তন আসে বলে মনে করছেন আপনি? অনেক সমস্যার সমাধান আমরা আশা করছি তার প্রত্যাবর্তনের পরে, যেগুলো কিনা সরাসরি তিনি নিজে সলভ করে থাকবেন। এবং যেই সব প্রবলেম আমরা ইদানিং ফেস করছি, সেই সব প্রবলেমে তিনি পদার্পণের পরপরই অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবেন বলে আমরা মনে করছি। যে একজন এই মাপের একজন আমাদের কাণ্ডারি, আমাদের বিএনপির কাণ্ডারি, আমরা যাকে দেশনায়ক বলি, তিনি যদি আমাদের মাঝখানে আসেন, আমাদের মনোবল বলেন, আমাদের সাপোর্টারদের মনোবল বলেন, এবং এখানকার অব্যবস্থাপনা যতটুকুই ছিল বলেন, এগুলো সমস্ত কিছু আমার মনে হয় যে অনেকটা শুধরে যাবে। সবশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেটা আমরা বরাবরই রাখি, সেটা হচ্ছে দীর্ঘ সময় জোট সঙ্গে জামায়াত কিন্তু এবার আপনাদের প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, জাতীয় পার্টিও দ্বিধান্বিত, তাদেরও তো একটা ভোটের অংশ নিশ্চয়ই রয়ে গেছে। সেই ভোটগুলোর কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আরেকটা হচ্ছে জামায়াত যে আপনাদের প্রতিদ্বন্দ্বী, তাদের প্রতিদ্বন্দ্বিতা আপনারা কিভাবে মোকাবেলা করছেন বলে মনে পারবেন? একই তো প্রশ্ন। জি, প্রথমেই বলে যাই অনেক অনেক শুভকামনা যারা এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য, ইলেকশনের জন্য যারা এগিয়ে এসছেন, যারা এখনো মাঠের বাইরে আছেন। আমাদের বিশ্বাস আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের সঙ্গে আছি। কোনো রকম কোনো হট্টগোল, কোনো রকম কোনো বিশৃঙ্খলা এই নির্বাচনকে যেন না নষ্ট করতে পারে। আপনাদের সঙ্গে ছিলাম যদি আগে আমরা জোটবদ্ধ হয়ে থাকি। আপনাদের যে কোনো রকম ভালো কর্ম, যে কোনো রকম সুকর্ম আমরা স্বাগত জানাই। আমরা চাই, আবারও বলি, একটা সুন্দর গণতান্ত্রিক হাওয়া আসতে দিন, একটা অসাম্প্রদায়িক হাওয়া আসতে দিন, মানুষের পাশে থাকুন, জনকল্যাণে থাকুন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ ইলেকশনটা সম্পন্ন করব, এটুকুই প্রত্যাশা আমাদের। নিশ্চয়ই। আসিফ আলতাফ এবং মোহাম্মদ হারুনুর রশিদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ পরিকল্পনা আমাদের মাধ্যমে দর্শকদের জানানোর জন্য। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। জেনে নেব নির্বাচন নিয়ে তরুণদের নানা ভাবনা, প্রত্যাশার কথা। প্রশাসনের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে এই নির্বাচনটা সুন্দর একটা পরিবেশমূলক নির্বাচন হয়, যাতে আমরা তরুণ ভোটাররা কেন্দ্রে যাই সঠিকভাবে ভোটটা দিতে পারি। ভোটার হিসেবে আমার একটাই চাওয়া যে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক। নতুন ভোটটা আমরা যাকে দেব তার কাছে আমাদের ভোলাবাসীর দাবি, ভোলা একটি মেডিকেল কলেজ করা এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা। আমরা চাই যে ভোলায় আগামী তরুণ প্রজন্ম যাতে মাদকের দিকে না ধাবিত হয়ে তারা শিক্ষা বান্ধব পরিবেশের দিকে ধাবিত হতে পারে। ভোলাতে এমন একজন প্রার্থী চাই যারা সবসময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। তরুণ ভোটার হিসেবে আমি চাই যে বাংলাদেশের পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি আছে, রাজনৈতিক বন্দোবস্ত আছে, এগুলো আমরা চাই না। তারাই প্রার্থী হোক যারা মানুষের তথা এই দেশের কল্যাণে কাজ করবে। এমন একজন প্রতিনিধি আমরা চাই যিনি এই জেলার যেই বিশাল গ্যাস সম্পদ, মৎস্য সম্পদ এবং অন্যান্য যে সম্পদ, সেই সম্পদকে কাজে লাগিয়ে এই জেলার উন্নতি সাধন করতে পারে। আমরা শুনছিলাম তারুণের নানা ভাবনা, নানা প্রত্যাশার কথা। দর্শক, মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন ভার্চুয়ালি ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। হ্যাঁ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা তারা আছেন শুনবেন আমাদেরকে, সকলকে ধন্যবাদ। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, নির্বাচন সামনে 12ই ফেব্রুয়ারি, কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ নির্বাচনী মাঠ আপনাদের জন্য? জি, আমরা আলহামদুলিল্লাহ সার্বিকভাবে প্রস্তুত রয়েছি এবং আমরা আপনারা জানেন যে আমাদের যে 8 দলের যে সমঝোতা হচ্ছে সেই হিসাবে আমরাই প্রতিপক্ষ এবং তাদের সাথে হচ্ছে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। বাকি আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনের জন্য বিশেষ করে ভোলা 1 আসন থেকে সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি।
আশা করি আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইনশাল্লাহ। জোটের পক্ষ থেকে আপনারা বেশ কিছু আসন দাবি করছেন, কি মনে হচ্ছে সমঝোতা হবে কি এই আসনগুলো নিয়ে? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের শায়েখ গতকালকে আমাদের পীর সাহেব চরমনায় গতকালকে আপনারা দেখেছেন সাক্ষাৎকার দিয়েছে, সেখানে পীর সাহেব চরমনায় স্পষ্ট বলেছেন অবশ্যই সমঝোতা হতে যাচ্ছে, অনেকটাই চূড়ান্ত পথে, কিছুটা বাকি আছে, হয়তো আজকালের ভিতরে ইনশাল্লাহ সমঝোতা ভিত্তিক প্রার্থীকে ঘোষণা করা হবে। নিশ্চয়, অর্থাৎ আমরা আপনারাও চাইছেন যে আসন, আপনারা কয়টা আসন আসলে এক্সপেক্ট করছেন এই সমঝোতার মধ্যে? সেটা আমাদের কেন্দ্রে জাস্ট আমাদেরকে তো এখন আমরা জেলা ভিত্তিক, এটা কেন্দ্র আমাদেরকে এখন স্পষ্ট বলেনি, সেটা কেন্দ্রের ব্যাপার, কেন্দ্রে কতটা আসন চাচ্ছে সেটা আমাদের শায়েখ রয়েছেন, কেন্দ্রীয় পরিষদ রয়েছেন, তারা নিশ্চয়ই তারা সেই সিদ্ধান্তটা নেবেন। কিন্তু ভোটের মাঠে তো আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি আছে, বড় বড় দলগুলো আছে, সবকিছু মিলিয়ে সেই দলগুলোর বিপরীতে গিয়ে আপনারা কতটা নির্বাচনী মাঠে আপনারা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে হচ্ছে আপনার? জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছে, ভোটাররা কিভাবে নিচ্ছে? বা বাস্তব সত্য কথা হলো আমরা মফস্বলে চষে বেড়াচ্ছি, আমরা মানুষের কাছে ধারে ধারে, আমরা এরকম না এসির ভিতরে বসে আমরা রাজনীতি করি, আমরা ডোর টু ডোর ম্যান টু ম্যান আমরা দাওয়াতি কার্যক্রম পর্যালোচনা করেছি। বাস্তব সত্য কথা হলো এদেশের মানুষ একটি পরিবর্তন চায়। এদেশের 24 উত্থানের পথে পরে মানুষ অনেককে দেখেছে, 53-54 বছর অনেক নেতা নীতির পরিবর্তন, ক্ষমতার পালাবদল, দলের পরিবর্তন দেখেছে। নতুন বাংলাদেশে মানুষ নতুন নেতৃত্ব চাচ্ছে, সেই হিসাবে মানুষ অদ্যবধি স্বাধীনতার পরে আমাদেরকে একটা কথা বলতে যে আপনারা ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। সেই হিসাবে যেহেতু ওলামায়ে কেরাম একটি 8 দলের সমঝোতা হচ্ছে, আশা আমরা করি ইনশাল্লাহ, বিশেষ করে ভোলাতে ইসলামী আন্দোলন একটা ঘাঁটি, পীর সাহেব চরমনায়ের বাড়ি এখান থেকে কাছাকাছি, তাছাড়া পীর সাহেব চরমনায় নানা বাড়ি এখানে, আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনের ক্ষেত্রে সার্বিকভাবে প্রস্তুতি রয়েছি। আশা করি ইনশাল্লাহ এদেশের মানুষ আমাদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে মানুষ ভোট দিবে। মানুষ কি কারণে ভোট দিবে আপনাদেরকে, সে মানে আপনাদের প্রতিশ্রুতিগুলো তাদের প্রতি, তাদের ইশতেহারগুলো কি, আপনাদের পরিকল্পনাগুলো কি? আমাদের পরিকল্পনা হলো আমরা কোনো বানোয়াট পরিকল্পনা, আমরা আমাদের যিনি প্রার্থী রয়েছেন ইনি দীর্ঘদিন পর্যন্ত ভোলা বরিশাল সেতু নিয়ে কাজ করেছেন, নদী ভাঙ্গন নিয়ে, এবং বিশেষ করে মেডিকেল কলেজ বলেন, এবং এদেশের শিক্ষা সংস্কৃতি যা কিছু রয়েছে, মাদকের কথা আমাদের এই দেশে যারা রয়েছে তারা বলে কথা বলে, কিন্তু আমরা সত্যিকারে মাদক কিভাবে নির্মূল করতে সেটা আমাদের জানা আছে। আমরা ভোলার মানুষের উন্নয়নের ক্ষেত্রে 100 টাকা বাজেট হইলে আমরা 80 টাকা বা যতটুকু 20% সরকারি ভ্যাট কাটে 80% ইনশাল্লাহ কাজ হবে, এটা আমরা প্রতিশ্রুতি দিতে পারি। কারণ ইতিমধ্যে আমাদের যে কজন চেয়ারম্যান পীর সাহেব চরমনার পক্ষ থেকে নির্বাচিত হয়েছে, তারা সেভাবে দেখিয়ে দিয়েছে, দৃষ্টান্ত রেখেছেন তারা, সেই হিসাবে আমরা আশাবাদী এই মানুষ আমাদেরকে গ্রহণ করবে, এবং আমরা ভোলা 1 আসনে যোগ্য এবং দক্ষ একজন প্রার্থী পেয়েছি, তিনি অত্যন্ত শিক্ষিত এবং ভোলার মানুষের আপনজন, দীর্ঘদিন ভোলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, সেই হিসেবে মানুষ আমাদেরকে গ্রহণ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ধর্মীয় আদর্শকে সামনে নিয়ে তারা রাজনীতি করছে, তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে অন্যান্য ধর্মের যারা আছে তাদের অবস্থানটা কোথায়, নারীর স্বাধীনতার ব্যাপারে আপনাদের অবস্থানটা কোথায়, এই বিষয়গুলো ভোটারদের কাছে আপনারা ক্লিয়ার করতে পেরেছেন কিনা? আমরা অনেকটা পেরেছি। এই দেশে একটা কুচক্রি মহল একটা জিনিস বোঝাচ্ছে যে এই দেশে ওলামায়ে কেরাম ক্ষমতা আসলে নারীদেরকে ঘরে বন্দী করা হবে, এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। বরং ইসলাম যতটুকু নারীর স্বাধীনতা দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অন্য কোনো ধর্ম এই স্বাধীনতা এবং অধিকার দেয়নি। সেই হিসাবে ইসলাম ক্ষমতা আসলে, আমরা ক্ষমতা আসলে নারীরা আরো তাদের অধিকার পাবে, নারীরা তাদের স্ব কর্মস্থলে তারা চাকরি বলেন যা সবকিছু সুন্দরভাবে সুচারুভাবে তারা পরিচালনা করতে পারবে। এবং অন্য ধর্মাবলম্বী আপনারা দেখেছেন ভাই, সেটা হলো আপনার 5 তারিখের পরে সবচেয়ে ইসলামপন্থীরা আমরা যেভাবে হিন্দুদের মন্দির পাহারা এবং তাদেরকে আমরা সহযোগিতা করেছি, এটাই প্রমাণ করে যে ইসলাম বা আমরা ক্ষমতা গেলে, আমরা সংসদে গেলে এদেশের সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের অধিকার এবং সবকিছু আমরা নিশ্চিত করব, তারা শান্তিতে এই দেশে বসবাস করতে পারবে। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেটার দৃষ্টান্ত হলো চরমনা ইউনিয়ন, সেখানে হিন্দুরা কিভাবে বসবাস করে, তাদের অধিকার তারা কিভাবে পায়, আপনারা খোঁজ খবর নিলে সেটা আপনারা দেখতে পাবেন। নিশ্চয়ই। মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে আসার জন্য, আপনার জন্য শুভকামনা। ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা জানবো আনবার, সেই ভাবনা জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, কেমন দেখছেন সেখানে নানা শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা? রয়েছি আমরা ভোলা থেকে, আমি রয়েছি অচিন্ত মজুমদার। আমরা এখন কথা বলবো আরো সুশীল সমাজের মধ্যে। আমরা যদি কথা বলি আমাদের, আচ্ছা আপনারা কেমন করতে চান আগামী যে নির্বাচন? আমরা আগামী যে নির্বাচন চলছে সেটি অবশ্যই সুষ্ঠু এবং কথা। দ্বিতীয় কথা হলো যে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই নির্বাচন
অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্ভয়ে ভোট দেওয়ার যে পরিবেশ সেটি তো তৈরি হয়। রাজনীতিবিদরা এতদিন লেভেল প্লেইং ফিল্ড চাই, তো আমি একজন ভোটার হিসেবে ভোটারদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। আজকের বাংলাদেশে যে মব কালচার, এটি তো ভোটারদেরকে তার মতামত এবং যাওয়া আগামী। জি ধন্যবাদ। আপনারা কেমন বলছেন? তো আপনার আরেকজনের সাথে বলবো যে এই যে ভোট আগামী নির্বাচন, এই নির্বাচনে আপনাদের আশার কতটা প্রতিফলন হবে বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত বিশেষ করে আমার এই জেলা শহরে ভোট নিয়ে যতটুকু আমি দেখছি, বিশেষ করে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা যেটি আমার মতে রাজনৈতিক দলগুলো পরিপালন বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো সব সত্য ফেলার জন্য। এই নির্দেশনা মেনে ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো সব সরিয়ে ফেলার জন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই নির্দেশনা মেনেছে। তো আমার নির্বাচন সরকারের প্রতি পুরোপুরি আমার আস্থা না থাকলেও আমি নির্বাচন কমিশনের প্রতি শতভাগ আস্থা রাখতে চাই যে নির্বাচন কমিশনের যেই বিধিবিধান রয়েছে, নির্বাচন কমিশনের যেই আইনানুগ ধারাগুলো রয়েছে, সেটি যদি নির্বাচন কমিশন শতভাগ বাস্তবায়ন করতে পারে তবে আমি প্রত্যাশা করি যে একটি ভালো ভোট হবে এবং সেখানে আমরা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবো এবং ভোটারদের প্রত্যাশিত প্রার্থীকেই নির্বাচিত করে আমরা নিয়ে আসতে পারবো। জি, যেমনটা শুনছিলেন, তো ভোলার এই যে ভোট আসলে ভোটারদের যে প্রত্যাশা এবং প্রার্থীদের তাদের আশার যে বাস্তবায়ন মিলিয়ে কিন্তু আসলে আগামী নির্বাচন। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে আসলে চায়ের আড্ডার সর্বশেষ তথ্য। অচিন্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধ্যবর্তী ব্যাঙ্গালোর পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময় অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।